ভোটাররা নির্ভয়ে যেন ভোট দিতে পারেন, নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হতে পারে, কোনো ধরনের অঘটন না ঘটতে পারে, এদিক থেকে সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে। পার্থক্য হচ্ছে এখন মানুষ ভোট দিতে পারছে, আগে ভোট দিতে পারতো না। আমার আছে টরবিনো, আপনার আছে তো? অনেক শঙ্কা, অনেক সন্দেহ, অনেক কিছু ছিল, নির্বাচন হবে কি হবে না ইত্যাদি। এই প্রাক নির্বাচনী এই সন্দেহের যে বিভিন্ন আলোচনা অতিক্রম করে আমরা এখন একদম দ্বার প্রান্তে। প্রথম প্রত্যাশা হচ্ছে যে আগামীকাল নির্বাচন সুষ্ঠুভাবে যেন সমাপ্ত হয়, ভোটাররা নির্ভয়ে যেন ভোট দিতে পারেন। বিশেষ করে যাদের ভয় একটু বেশি থাকে, যেমন সংখ্যালঘুরা, যেমন নারীরা, যেমন দরিদ্র শ্রেণীর অনেকগুলো মানুষরা, এরা যেন সবাই, এরা এবং সাধারণ মানুষ সবাই যেন নির্ভয়ে ভোটটা দিতে পারেন, এটা একটা প্রত্যাশা। আরেকটা প্রত্যাশা হচ্ছে যে দলের যারা দলীয় প্রতিযোগিতা হচ্ছে, এটা তো আমরা জানি, প্রতিযোগিতাই রাজনীতির খেলার মাঠ, কিন্তু দল এবং দলীয় কর্মীরা সর্বোচ্চ সহনশীলতা দেখাবেন সারাদিনে। সেখানে যেন কোনো ধরনের সূত্রপাত, ঘটনার সূত্রপাত না হয়, নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হতে পারে, নির্বাচন যেন কোনো ধরনের অঘটন না ঘটতে পারে, এদিক থেকে সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে। আর তৃতীয়ত, প্রশাসন এবং রাষ্ট্রপক্ষ তাদেরকেও কিন্তু সর্বোচ্চ নিরপেক্ষতার বিষয়টা দেখাতে হবে। অ্যাকচুয়ালি তাদের পদক্ষেপের মাধ্যমে সুষ্ঠু পদক্ষেপ, অভিযোগ উঠলে সেগুলো খুব দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করা, সজাগ দৃষ্টি রাখা, শুধুমাত্র অজুহাত দিয়ে কোনো দায়িত্ব যেন এড়ানো না হয়, এবং সর্বোচ্চভাবে চেষ্টা করা যেন মানুষ নির্ভয়ে সুষ্ঠুভাবে তাদের ভোটটা দিতে পারে। আগামীকালগুলোর জন্য এটাই হচ্ছে মূল প্রত্যাশা। পার্থক্য হচ্ছে এখন মানুষ ভোট দিতে পারছে, আগে ভোট দিতে পারতো না। এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য, যে ভোটের যে অধিকার সেটা প্রয়োগ করাটা ছিল না। আগেও তো এই 24-এ বলেন, 18-তে বলেন, 18-তে তো রাতের ভোট বলা হয়, ইভেন 24-এও আমরা দেখেছি যে যেখানে বুথের মধ্যে একটা ভূত বসে থাকতো, এইসব বিষয়গুলো একদম কলুষিত করে ফেলেছিল পুরো ভোটের বিষয়টাকে। এটাই সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে সেইখানেই, যে এটা আসলে শুধু একটা নির্বাচনী আনুষ্ঠানিকতা নয়, নির্বাচন বলতে যে মানুষের ভোটের অধিকার প্রয়োগ, সেটারই একটা অনুষ্ঠান হচ্ছে, শুধু একটা নির্বাচনী অনুষ্ঠান হচ্ছে না। স্বাধীন এবং নির্ভয়ে মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারছে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। এবং এখানে আমরা আশা করব যে সব পক্ষ, সেখানে ভোটার বলি, প্রতিযোগী দলগুলোর কথা বলি, অথবা রাষ্ট্রপক্ষ এবং নির্বাচনী প্রশাসনকে বলি, সবারই ওই পার্থক্যটাই যেন এই নির্বাচনকে একটা বৈশিষ্ট্যময় করে তুলতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। নানা ধরনের সমস্যা আমাদের মধ্যে থাকবে, বিভেদ থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু সেগুলো আমরা সহনশীলভাবে সমাধান করার চেষ্টা খুঁজতে পারছি কিনা, দক্ষতার সাথে সহনশীলতা, দক্ষতা এগুলো মিলিয়ে সমাধানগুলোতে আসতে পারে কিনা, এই বিষয়গুলো আছেই। এই যে আপনি যেটা বললেন, নারীদের একটা সংখ্যা যদি থাকে, অথবা যারা সংখ্যালঘু বলতে পারি, অথবা যারা দরিদ্র, অথবা যারা একটা এলাকায় হয়তো মনে করছে যে প্রতিদ্বন্দ্বীরা খুব বেশি প্রবল, আবার আরেকটা অনেকের হয়তো থাকতে পারে যে প্রশাসন কি নিরপেক্ষ কিনা, আমারটাকে তো দিবে না। এইগুলো আমরা যাতে করে অতিক্রম করতে পারি, এবং এটা কালকের দিনে এটার একটা পরীক্ষা তো হবেই, কিন্তু অন্য বিষয়গুলো হচ্ছে নির্বাচন পরবর্তীকালীন বিষয়। কারণ আজকে আমাদের সহনশীলতা, 3 ধরনের সহনশীলতা খুবই আমাদের দেখাতে হবে। এটা এতদিন আমরা মোটামুটি দেখাতে পেরেছি, আগামীকাল দেখাতে হবে, এবং নির্বাচনের পরেও দেখাতে হবে। একটি সহনশীলতা হচ্ছে ভোটারদের নিজেদের সহনশীলতা। আমি অন্য একটা, আমার মনে হচ্ছে এরা অন্য কোনো দলকে দিবে, তাদের ব্যাপারে আমি খুব অসহিষ্ণু হলাম। ভোটারদের মধ্যেই সহনশীলতা খুবই জরুরি। দ্বিতীয় হচ্ছে দল এবং দলীয় কর্মীদের মধ্যে সহনশীলতা অত্যন্ত জরুরি। এবং তৃতীয় হচ্ছে যে আপনার
ফলাফলটা মেনে নেওয়ার সহনশীলতাটা খুব জরুরি। কারণ এইখানেই অনেক সময় আমরা নির্বাচন দিন সুষ্ঠু কাটালাম, পরবর্তীতেই তার পরক্ষণেই আবার সমস্যা তৈরি হলো, কারণ ওই সহনশীলতার আমরা একটা ঘাটতি পড়ে যায়। আশা করি সেটাও আমরা অতিক্রম করব। তিনটা সহনশীলতা দরকার, আরেকটা নিরপেক্ষতা দরকার। সেটা হচ্ছে রাষ্ট্র এবং প্রশাসন, বিশেষ করে নির্বাচনী প্রশাসন। এই নিরপেক্ষতার বিষয়টাও কিন্তু এই যে গত তিনটে নির্বাচনের কথা বললাম, 14, 18, 24, একেবারে অনুপস্থিত ছিল। কারণ ওখানে নিরপেক্ষতার বিন্দুমাত্র ছিল না। সেখানে অনেক এই যে নির্বাচনী পর্যবেক্ষকগুলো একটা কলুষিত সংস্কৃতি তৈরি করেছিল, যে তারা ওই সরকারের কথা মতো বলছিল। এবারে তো পর্যবেক্ষকও থাকবে অনেক, তাদেরও কিন্তু একটা গুরু দায়িত্ব আছে, পেশাদারিত্ব দেখাতে পারছে কিনা। কারণ শুধু পর্যবেক্ষকের একটা সাইনবোর্ড গলায় গিয়ে ঘুরে বেড়ালাম, সেটা করলে চলবে না। এখানে একটা পেশাদারি কাজ দেখাবারও কিন্তু দায়িত্ব আছে। এই যে নিরপেক্ষতার যে একটা বিষয়, এটারও একটা সর্বোচ্চ আমরা দেখতে চাই। নির্বাচনের দিন এবং নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত এই নিরপেক্ষতার বিষয়টাকে খুব জোরালোভাবে আমাদের আশা করি দেখতে পাবো রাষ্ট্রপক্ষ থেকে, এবং সেটা রাষ্ট্রপক্ষ বলতে অন্তর্বর্তীকালীন সরকার থেকে এবং আপনার নির্বাচনী প্রশাসন থেকে। এবং নির্বাচনী প্রশাসন বলতে আমি মাঠ প্রশাসনকে বোঝাচ্ছি, শুধু নির্বাচনী কমিশন নয়, ডিসিদের তারাও এটা অন্যতম একটা দিক। কিন্তু এই সমাধানের তো আকাঙ্ক্ষা, নির্বাচন একটা পদক্ষেপ সমাধানের পথে, নির্বাচনী সমাধান করে দিবে এগুলো এইভাবে চিন্তা করাটা হয়তো বাস্তবসম্মত নয়। নির্বাচন হচ্ছে সমাধানের একটা পদক্ষেপ। নির্বাচনের পরে হচ্ছে যারা নির্বাচিত হবেন, এবং নির্বাচিত হয়ে কিন্তু তারা সরকারও হবে, বিরোধী পক্ষ হবে, দুই পক্ষেরই কিন্তু খুবই গুরু দায়িত্ব থাকবে। কারণ তারা সবাই মিলেই কিন্তু হচ্ছে নির্বাচিত সংসদ। সো নির্বাচিত সংসদের খুব গুরু দায়িত্ব থাকবে। এবং সমাধানের কথা যেটা বললেন, সেটা কিন্তু এই নির্বাচন প্রথম পদক্ষেপ, তারপরে সরকার গঠন দ্বিতীয় পদক্ষেপ, সরকার এবং বিরোধী দল মিলে কার্যকর সংসদ তৈরি করা হচ্ছে তৃতীয় পদক্ষেপ। তারপরে পদক্ষেপ হচ্ছে রাষ্ট্রযন্ত্র সব মিলিয়ে যে সুনির্দিষ্ট যে প্রকল্প, প্রোগ্রাম, অর্থনৈতিক বিষয় আছে, শিক্ষা নিয়ে বিষয় আছে, তরুণদের অনেক ধরনের আকাঙ্ক্ষা আছে, সেগুলো সমাধানের প্রচেষ্টা। এবং যে কেউ যদি বলে যে আমি ম্যাজিক নিয়ে এসেছি এখানে, সেটা কিন্তু আসলে কাম্য নয়, কারণ ম্যাজিক কারো হাতে নেই। সবারই সম্মিলিত প্রচেষ্টা লাগবে। অবশ্যই এখানে নেতৃত্বের একটা বড় বিষয় আছে। নেতৃত্বর মাথা থেকে সব বেরোচ্ছে সেটা নয়। নেতৃত্ব হচ্ছে যে সমাজের মধ্যে সমাধানমুখী উদ্ভাবনী যেই শক্তিগুলো আছে সেগুলোকে একত্রিত করতে পারা এবং একটা গতি তৈরি করা, যে কথার কথা নয়, শুধু পদক্ষেপ নয়, আমি সমাধান ফলাফলও দেখতে চাই। আমাদের আরেকটা বড় সমস্যা হয়ে গেছে রাষ্ট্রীয় সংস্কৃতির মধ্যে, এবং আমাদের এটা সরকার বলি, আমলাতন্ত্র বলি, ইভেন রাজনৈতিক দলগুলো যদি আমরা পদক্ষেপের বিষয়টা নিয়ে বেশি কথা বলি, কিন্তু মানুষ তো চায় ফলাফল। আপনি পদক্ষেপ নিয়েছেন, খুব ভালো কথা, সেটা ফলাফল কি নিয়ে আসলো সেটাই দেখতে চাই অ্যাকচুয়ালি। এবং সেই বিষয়টা যেন তারা এক ধরনের দায়বদ্ধতার জায়গা থেকে এই ফলাফলের জায়গাটার দিকে নজর খুব বেশি করে দেন অ্যাকচুয়ালি। সংস্কার তো একটা বৃহৎ শব্দ, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা সবচেয়ে ব্যবহৃত একটা শব্দ সংস্কার। যদিও সংস্কারের অ্যাকচুয়াল ফলাফলের ঝুড়িটা খুব বেশি নয়, কিন্তু আলোচনাটা হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, অনেক কমিশন ইত্যাদি ইত্যাদি হয়েছে। আপনার এখানে আমি বলবো যে সংস্কারের অনেকগুলো দিক আছে, সুনির্দিষ্ট পদক্ষেপের বিষয় আছে। চিন্তাটা কি হচ্ছে সংস্কার নিয়ে, যে সমস্যাটার সঠিকভাবে অনুধাবন হয়েছে কিনা, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এই যে অন্তর্বর্তীকালীন সময়ে কয়েকটা সংস্কারের জায়গা এক অর্থে আলোচনার মধ্যেই আসেনি, যেমন স্থানীয় সরকার, যেমন আপনার সেই অর্থে শিক্ষার বিষয়টা, অর্থনীতির সংস্কারের বিষয়টাও কিন্তু বড় করে আসেনি করে। মানে কিছু পদক্ষেপ হয়েছে, খণ্ডিত পদক্ষেপ হয়েছে, ফলাফলের জায়গাগুলোর কথা বলছিলাম আর কি। তো সংস্কারটা আমি যেটা বলবো যে এটা একটা
এটা অবশ্যই একটা চলমান বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কতটুকু তারা আগাতে পারলো, আগাতে না পারলেও দিক নির্দেশনা তৈরি করতে পারলো কিনা, অথবা প্রাথমিক পদক্ষেপগুলো সুষ্ঠুভাবে তৈরি করতে পেরেছেন কিনা, এই বিষয়গুলো আমি মনে করি যে এই নির্বাচন পর্ব শেষ হয়ে যাওয়ার পরে এবং নির্বাচিত সরকার শুরু হওয়ার পর থেকে অন্তর্বর্তীকালীন সময়েরও একটা সুষ্ঠু মূল্যায়ন দরকার হবে। কারণ এগুলো হচ্ছে ওই বিচারের জন্য নয়, যে দোষগুণ ধরিয়ে দেওয়ার বিষয় নয়। এটা হচ্ছে জাতির অগ্রযাত্রায় এগুলো হচ্ছে একটা লার্নিং প্রসেস। এখান থেকে কোথায় ওনারা পারলেন, কোথায় পারলেন না, এটা কি সদিচ্ছার ঘাটতি ছিল, নাকি সক্ষমতার ঘাটতি ছিল, নাকি দূরদৃষ্টিতার ঘাটতি ছিল, প্রজ্ঞার ঘাটতি ছিল, এগুলো একটা বুঝার বিষয় আছে। তা আমি ওই মূল্যায়নের যেটা বলবো, অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালটার একটা সুষ্ঠু মূল্যায়ন, এবং শুধু এক জায়গা থেকে নয়, সামাজিক পরিসরে এটা হওয়া দরকার, রাষ্ট্রীয় পরিসরে হওয়া দরকার, রাজনৈতিক পরিসরে হওয়া দরকার। বিশেষ করে আমি সামাজিক পরিবেশের, আমরা যেহেতু বিচরণ করি, ওখানে আমাদেরও একটা দায়িত্ব আছে এটার একটা সুষ্ঠু মূল্যায়ন করা। বিশেষ করে লার্নিং, আমরা যে ভবিষ্যতের জন্য লার্নিংগুলো কি সেগুলো বুঝতে পারার চেষ্টা করা। ইশতেহার ঘোষণা করেছেন প্রত্যেক দল, সেখানে তারা চেষ্টা করেছে অনেক কিছু বলার, সেগুলোর একটু মূল্যায়ন হয়তো আরও করা দরকার, করা উচিত হবে। নিজেরাই হয়তো মূল্যায়ন করবেন, হয়তো নির্বাচনী প্রক্রিয়ায় অনেকগুলো প্রস্তাব করেছেন, সরকারে বসলে তখন ওই প্রস্তাবগুলোকে নিয়ে আবার ওনাদের বসা দরকার, কারণ হয়তো তখন বাস্তবতাটা বুঝতে পারবেন, আর্থিক সক্ষমতা কতটুকু আছে, অন্তর্বর্তীকালীন সরকার কোন জায়গায় রেখে গেল নির্বাচিত সরকারকে, আর্থিক জায়গায় কি একটা দুর্বল অবস্থায় রেখে গেল নাকি শক্তিশালী অবস্থায় রেখে গেল, প্রশাসনিক জায়গায় দুর্বল অবস্থায় রেখে গেল নাকি শক্তিশালী অবস্থায় রেখে গেল, এগুলো একটু বোঝা দরকার। আবার শেষ দিকে এসে অনেকগুলো চুক্তি হয়ে গিয়ে এখানে আবার একটা প্রশ্ন আসবে যে নির্বাচিত সরকারের উদ্যোগ নেওয়ার যে স্বাধীন একটা সীমানাগুলো কি সংকুচিত হয়ে গেছে কিনা। এই যে অনেক চুক্তি করে ফেললে যেগুলোর দীর্ঘমেয়াদী প্রভাব থাকতে পারে, সেগুলো কি অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে শেষ মুহূর্তে এসে যে অনেকগুলো করলেন, এটা হয়তো ওনাদের একটা চিন্তা থেকে করেছেন, কিন্তু সেখানেও একটা স্বচ্ছতার বিষয় ছিল। তো আমি যেটা বলবো যে আরেকটা কথা খুব বলা জরুরি, ফলাফল আমরা চাই, সমাধান সবই চাই, কিন্তু এই যে আপনি দেখেন এই যে গত 15-17 বছরের যে এক ধরনের কর্তৃত্ববাদী শাসন, বিশেষ করে 2014 থেকে যে এক দশক চরম কর্তৃত্ববাদী শাসন, ওখানে ওনারা কিন্তু ফলাফল নিয়েই কথাবার্তা বলতেন, কিন্তু প্রক্রিয়ার যে দুর্বলতাগুলো, যে কোনো স্বচ্ছতা নাই, এখানে আপনার স্বাধীন এই যে ভোট দেওয়ার বিষয় নাই, ভয়ের সংস্কৃতিটা একেবারে প্রাতিষ্ঠানিকরণ হয়ে গেছে, দুর্নীতিটা প্রাতিষ্ঠানিকরণ হয়ে গেছে। এই যে প্রক্রিয়াগত বিষয়গুলো খুবই জরুরি, এবং আমি আশা করব যে রাষ্ট্রের প্রতিটা অঙ্গ যেন সচল থাকে। আমাদের এখানে যেটা হয়ে যায়, এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট, যে সরকার যারা আমলাতন্ত্র এবং সরকার, তারা অতি ক্ষমতাবান হয়ে সাধারণত থাকেন, কিন্তু আমরা আশা করব যে সংসদের এখানে জনস্বার্থগুলো পুঙ্খানুপুঙ্খ আপনার পরীক্ষা এবং সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা, আবার আমাদের বিচার বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটা অঙ্গ যেন আপনার তার বলয়ে তার যেই একটা সার্বিক একটা সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি তৈরির দায়িত্ব সব জায়গায় বর্তায়, সেই জন্য প্রক্রিয়াগুলো যে প্রসেস, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা আসবেন তাদের উপর আমাদের একটা ভরসা রাখতে হবে প্রথমে, কারণ তারা তো একটা দায়িত্ব নিয়ে আসছেন, প্রতিযোগিতার মাধ্যমে আসছেন, এবং তারা যদি প্রতিযোগিতায় আসলেন কিন্তু দক্ষতা দেখাতে না পারেন, তো জনগণ তো 24-এর অন্যতম একটা মেসেজ কী ছিল, আপনি যদি জনগণের কথা ভুলে যান, আপনি যদি ক্ষমতাকেই সর্বোচ্চ পাওয়ার বিষয় হিসেবে ভাবতে শুরু করেন, তখন কিন্তু জনতার সেই ভেতরের শক্তিটা কিন্তু উচ্চারিত হয়েছে 24-এর অগাস্টে, জুলাই অগাস্টে, এবং সেটা কিন্তু হারিয়ে যায় না, সেটা সবসময় থাকে। এবং ওই জায়গায় ওই
চাপটা অনুভব করা দরকার। যারাই আসবেন তাদেরকে একটা বিজয়ীর বিষয় হিসাবে চিন্তা না করে একটা দায়িত্ব পেলেন। 24-এর যে আত্মাহুতি এবং 71 থেকে শুরু করে আমাদের যে ত্যাগের যেই বড় বড় অধ্যায়গুলো অতিক্রম করে আমরা এসছি, সেই জায়গায় আই থিঙ্ক সবচেয়ে বড় যেই মানসিক পরিবর্তন দরকার, এই বিজয়ীর বিষয়টা। বিজয় তো অবশ্যই একটা বিজয়ের একটা শব্দ ব্যবহার হবেই, কিন্তু বিজয়ী মানসিকতাটা গ্রহণ না করে একটা গুরু দায়িত্ব পেয়েছেন এই মানসিকতা নিয়ে, এবং আমি আশা করব যে যারাই একটা দল তো নিশ্চয়ই জিতবে, অথবা কী হয় আমরা তো ফলাফল তো বলতে পারি না এবং বলা উচিত নয়। আমরা স্বাধীন মানুষ, কীভাবে স্বাধীনভাবে ভোট দেয় ওটা দেখা দরকার। কিন্তু জাতীয় ঐক্যকে সংহত করার প্রচেষ্টা তো যেন সবসময় থাকে। কোনো গোষ্ঠী, কোনো সামাজিক গোষ্ঠী বলি, কোনো এলাকার গোষ্ঠী বলি, কোনো বয়সগত গোষ্ঠীর কথা বলি, সবাই যেন মনে করতে পারে আমি এই পরিবর্তনের যাত্রায় আমিও একজন সহযাত্রী। এই অনুভবটা যেন সবার মধ্যে আমরা জাগ্রত করতে পারি। এটা কিন্তু একটা বড় দায়িত্ব থাকবে এই যারা আসছেন। আমার প্রত্যাশা সেখানে থাকবে। তারা রাতারাতি কোনো ম্যাজিক দেখাবেন, এই সমাধান করে ফেলবেন অর্থনৈতিক, আমি ওটা আশা করছি না। আমি যেটা আশা করছি, এই যে মানুষের যে সম্মিলিত শক্তি, এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমরা একত্রিত যদি হতে পারি, একত্রিত বলতে একদল হয়ে যাব তা নয়, একত্রিত হতে পারলে কিন্তু আমরা বহু কিছু করে ফেলতে পারি, এবং প্রত্যেক দেশ ওটাই দেখিয়েছে। তারা যখন সংহত করতে পারে, এবং সেখানেই ওই নেতৃত্ব, প্রজ্ঞা, দূরদর্শিতা এবং এই ক্ষমতার মোহের মধ্যে না ঢোকা। এবং আমাদের অন্যতম একটা দুর্বল হচ্ছে আমরা অতি সহজে চাটুকারিতার একটা সংস্কৃতি গভীরভাবে আমাদের মধ্যে ঢুকে আছে। বিশেষ করে যারা বিজয়ী হবেন তাদেরকে আমি অনুরোধ করব এই চাটুকারিতার সংস্কৃতি থেকে নিজেদেরকে সজ্ঞানে কিন্তু মুক্ত রাখতে হবে। কারণ চাটুকারিতা অতি মধুরভাবে কিন্তু আপনাকে সম্মোহিত করে ফেলতে পারে। সেখান থেকে সজ্ঞানে ওখান থেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। সাধারণ মানুষের মধ্যে মূলত আমি যেটা মনে করি, সাধারণ মানুষ কিন্তু সবসময় তারা তাদের ভাগ্য নিজেদের গড়ে তোলার জন্য, বাংলাদেশের একটা চরিত্র হচ্ছে সাধারণ মানুষ বুঝেছে যে সবচেয়ে বড়, আমার জীবনের পরিবর্তনের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমার নিজের। এই ধরনের একটা ভাবনা থেকে কিন্তু বাংলাদেশের পরিবর্তন হয়েছে এবং ভবিষ্যতে হবে। এখানে রাষ্ট্র, সরকার ইত্যাদির অন্যতম দায়িত্ব হচ্ছে পাশে থাকতে পারাটা, মানে কার্যকরভাবে এই যে উদ্যমী এবং এক ধরনের কিছুতে হারব না, এই মানসিকতার যে সাধারণ মানুষের মধ্যে আছে, সেটার পাশে কিভাবে কার্যকরভাবে আমি তাদের পাশে থাকব। তো সাধারণ মানুষের দায়িত্ব কিন্তু তারা অলরেডি পালন করছে, কিন্তু ওখানে আমি যেটা ওইটাও অনুরোধ করব যে আমরাও, দুর্নীতি তো দুই সাইডে হয়, আমরা দুর্নীতিকে উৎসাহিত করব না। অনেক সময় আমাদের চাহিদাগুলো অনেক সময় চাপ সৃষ্টি করে রাজনীতিবিদদের উপর। আমরা গিয়ে নিজের চাহিদাটাই বেশি করে, একটা কোনো সাধারণ মানুষ বলতে তো তার মধ্যে ছোট ছোট দল হয়ে যেতে পারে, তারা গিয়ে একটা অনৈতিক দাবি একটা করে বসলো, যেটা অন্যদের জন্য খারাপ হলো। এইগুলো থেকে সাধারণ মানুষের, বিশেষ করে যেটা আমি আশা করব, তাদের একটা অনুধাবন করা দরকার যে গোষ্ঠীগত দাবি, গোষ্ঠীগত চাপ তৈরি করা, এগুলো নিয়ে আপনার একটু বৃহত্তর চিন্তার মধ্যে থাকা দরকার। কারণ ওইখানেই কিন্তু আমরা একটা সুষ্ঠু অগ্রগতি অর্জন করতে পারি। আমাদের সংকীর্ণ গোষ্ঠীগত স্বার্থকে আমরাও, সাধারণ মানুষও কিন্তু অনেক সময় ওইগুলোকে প্রাধান্য দেয়, সেগুলোকে আমরা পরিহার করে চলতে হবে। এই উপলব্ধিতে আমাদেরও আসতে হবে।